ফুটবল এবং ফিলসফি। প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা দেশের যারা ফুটবলকে খুবই কালচারালি সেলিব্রেট করে, তাদের জন্য এই ফিলসফিটা, এই আদর্শটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাদের জীবনধারার, তাদের ঐতিহ্যের, তাদের ইতিহাসের একটা বড় অংশ হচ্ছে এই ফিলসফি। এবং তাদের নিজস্ব ফুটবলের যে পরিচয় এবং আইডেন্টিটি, সেটা তাদেরকে পুরো বিশ্বের থেকে আলাদা করে। আমরা অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু সেখানে আমরা যাব না। ফুটবলকে ফিলসফি দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। অনেক সময় অবসেশন থাকে, অনেক সময় কেওস থাকে, এবং অনেক সময় আর্টিস্টিক চিন্তা ভাবনা সেখানে জড়িত থাকে। প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা ম্যানেজারের, প্রত্যেকটা ওনারের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে সফলতা পাওয়া। সেটা বিভিন্ন রকমের হতে পারে। একটা ক্লাব যারা অনেকদিন ধরে রেলিগেশন জোন ব্যাটেল করতেছে, তারা ধরেন মিড টেবিল আসলো, অথবা যে কোনো একটা কাপ জিতেছে, তাদের অনেক অনেক ইতিহাসের পর, অনেক অনেক হারের পর তারা একটা কাপ জিতেছে, তাদের ঐতিহ্যকে তারা সেলিব্রেট করে সাকসেস হিসেবে। আবার অনেক ক্লাব আছে যারা প্রতিনিয়ত, প্রত্যেক বছর এর পর বছর তারা সফলের চূড়ান্তে থাকতে চায়, এবং এটাই তাদের মূল লক্ষ্য হয়ে থাকে। তো সাকসেস, ফুটবল, ফিলসফি, এই তিনটা জিনিস খুবই ডিফারেন্টভাবে অ্যাপ্লাই হয়। এবং আজকে বিশেষ করে প্যারিস সেন্ট জার্মান ফুটবল ক্লাবটি নিয়ে কথা বলবো। একটা সময় এই ক্লাবটাকে মানুষ খুব একটা বেশি পছন্দ করতো না, খুব একটা বেশি সম্মান এদেরকে দেওয়া হতো না। এটার মূল কারণ হচ্ছে, বলা যায়, নাসের আল খেলাইফির ইনক্লুশনের পরে তিনি যেভাবে ফুটবলটাকে দেখেছেন, তার নিজস্ব ফিলসফি, সেটা আসলে ফুটবলের যে মূল সত্য সেটার সাথে কখনোই একত্রিত মিলন হয় নাই। ফুটবলকে টাকা এবং ফুটবলকে কেনার যে প্রবণতাটা, এটা এতটাও সহজ না। বিশেষ করে ইউরোপের টপ 5 লিগের সবগুলো বড় বড় দলের সাথে খেলার সময় অনেক সময় ফেল করেছে। অনেক বড় বড় খেলোয়াড় সাইন করা হয়েছে, এমনকি পৃথিবীর সেরা খেলোয়াড় লিওনেল মেসি, তাকেও নেওয়া হয়েছিল। এবং সব থেকে ইনফেমাস ট্রান্সফার, পৃথিবীর ইতিহাসের, ফুটবলের ইতিহাসে সব থেকে বড় ট্রান্সফার মানি যেখানে খরচ হয়েছিল, নেইমার জুনিয়র। একটা সময় তাকে ওয়ান অফ দ্য বেস্ট বলা হতো। ওই সময়কার কম্পিট করতেছিল বড় বড় বিগ ফিশদের সাথে। কনসিস্টেন্টলি পিএসজিতে তিনি পারফর্ম করতে পারেন নাই, কিন্তু একটা সময় তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, কিন্তু একা কয়েকটা ইন্ডিভিজুয়াল নিয়ে ফুটবলের চূড়ান্ত পুরস্কার চ্যাম্পিয়ন্স লিগ যেটা সম্ভব না। কিন্তু সবারই একটা রিডেম্পশন আর্ক আসে, সবারই একটা প্রত্যাবর্তনের সুযোগ আসে। সেই সুযোগটা সবসময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে ফুটবলে যখন সফলতা পাইতে চায়, তাদের প্রথম উদ্দেশ্যই হচ্ছে লোভ, এবং তারা সব থেকে বেশি টাকা ঢালতে থাকে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে থাকে। কিন্তু যখন একটা স্প্যানিশ ফিলসফির লোক আপনার ক্লাবে জয়েন করে, উদাহরণ অসংখ্য, লুইস এনরিকে ফুটবলের এমন একটা মানুষ যাকে ইউনানিমাসলি ফুটবলের প্রত্যেকটা ক্লাবের মানুষজন পছন্দই করে। আমি মনে হয় না কাউকে দেখেছি যে লুইস এনরিকে কেউ অপছন্দ করে। তার সাথে ইমোশনাল কানেকশন বিশেষ করে অনেক বেশি বেড়ে যায় যখন তার খুবই ফুটফুটে সুন্দর একটা কন্যা, যাকে ক্যাটালোনিয়ান প্রিন্সেস বলা হয় যাকে, তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় একদম ছোট বয়সে, খুব অল্প বয়সে ক্যান্সারের জন্য, এই মুহূর্ত, এই ইমোশন, এই ভেঙে যাওয়ার গল্পটা পুরো পৃথিবীকে নাড়াই দিছিল। সবাইকে একটু করে ক্লান্ত করে, একটু করে আদর করে দিয়েছিল সেই ফিলিংসটা, যেটা আমরা মিস করি, এবং সেটা হচ্ছে সহানুভূতি, করুণা। লুইস এনরিকে এমন একটা ব্যক্তি যার এই সব দুঃখ কষ্টের সমগ্রমে একটা ম্যান, হি ইজ আ লিডার। একটা ব্যক্তি যাকে আপনি কাতর করতে পারবেন না তো সহজে। তিনি যেভাবে মুভ অন করেছেন, তিনি যেভাবে এখনো ওই মোমেন্টটা, ওই তার আঘাতকে নিয়ে বেঁচে আছেন, সুন্দরভাবে সেটাকে সেলিব্রেট করছেন, এবং সেটার ফলাফল স্বরূপ তার ফুটবলের প্রতি ভালোবাসা এবং তার আদর্শকে আজকে ফুটবল বিশ্ব সব থেকে বেশি সম্মান জানাইতেছে। এটার কারণ হচ্ছে লুইস এনরিকে is one man that is separate from any other.
তার ফিলসফি, তার স্টাইল যখন প্যারিস সেন্ট জার্মানে অ্যাপ্লাইড করা হয়েছে, প্যারিস সেন্ট জার্মানের ফিলসফি কি ছিল? বড় বড় প্লেয়ার আনো, গাদা গাদা ডিফেন্সের যত নাম করা বান্দা আছে সবগুলা যাদের প্রাইম ছাইরা চলে গেছে, মানে নাই, জাস্ট নামের ভারে প্লেয়ার সাইন করতে হবে। সব বিশেষ করে সবগুলো প্লেয়ার তাদের অবসর কাটানোর জন্য মাঝে মাঝে এসে পড়তো এই লিগে খেলতে। খুবই 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 দুঃখজনক একটা সময় পার করেছে ফ্রেঞ্চ ফুটবল। তাদেরকে অনেক পলিটিক্সের সম্মুখীন হতে হয় এখনো। আমি তাদেরকে গ্যাস লাইটিং করবো না পিএসজিকে, কারণ অনেক কাহিনী আছে যেটা খুবই অন্তরালে থেকে যায় এবং সেই ব্যাপারগুলোকে আমরা আজকে নাই তুলে ধরি। সেই ফাইন্যান্সিয়াল দুরবস্থা যেটা লিগ ওয়ান ফেস করতেছে, এত এত ট্যালেন্ট বের করার পরও আজকে এই লিগকে খুব একটা মানুষ সম্মান দেয় না। এবং যখন এই লিগ থেকে এসে লুইস এনরিকের দল প্যারিস সেন্ট জার্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিগকে, বেশিরভাগ বড় দলকে এমনভাবে হারাইছে যেটা খুবই খুবই লজ্জাজনক ইংলিশ ফুটবলে। এবং প্রত্যেকটা দলের সাথে একটা স্টেটমেন্ট দিছে তারা, যে তারা যে ফুটবল খেলতেছে এটা ডিফারেন্ট, এটা সবার সাথে মিলে না, এটা সবার সাথে যায় না, সবাই খেলতে পারে না, এই ফুটবলটা ভিন্ন, এই ফুটবলটা ডিফারেন্ট দেন এনি ওয়ান এলস। এই সৌন্দর্যটা ধরে রাখতে হলে ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট লুইস এনরিকে। অনেকগুলো স্টোরি আছে, সবারই স্টোরি আছে, প্রত্যেকটা খেলোয়াড়ের, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ব্যক্তির স্টোরি আছে, নিজস্ব লাইন আছে, তাদের সুযোগ ছিল, তাদের যে রিডেমশন আর্ক সেটা প্রদর্শন করার। কিন্তু দিন শেষে লুইস এনরিকের মতো ম্যাচিওর লোকরাই আগায় যায় এবং ইতিহাসের পাতায় সব থেকে বড় লাল কালি দিয়ে তাদের নামটা খোদাই করে রাখে দেয়। এবং লুইস এনরিকের এই দল আমার দেখা সেরা ফাইনালের অংশ ছিল তারা, কেননা এমন ডমিনেন্টলি ইউসিএল ফাইনালের ইতিহাসে কখনোই কেউ 5-0 গোলে জিতে নাই। এবং অ্যাগেনস্ট ইন্টার মিলান, you cannot do this every day. It is Inter Milan, one of the biggest club in Italy. You cannot do this against Inzaghi, one of the best coaches in the world. পুরো ম্যাচকে যেভাবে তিনি ডমিনেট করেছে, কন্ট্রোল করছে, একদমই নাচতে নাবুদ করে ছাইরা দিছে ইন্টার মিলানকে, নোয়ার ক্লোজার। একদম একটা মুহূর্তেও এই ফুটবল চেতনার বাহিরে যাইতে পারে নাই পিএসজি। তাদের নিজস্ব যে চেতনা, তাদের নিজস্ব ফিলসফির বাইরে যেতেই পারে নাই। এই ফিলসফি লুইস এনরিকে গাইথা দিছে প্লেয়ারদের মাথার মধ্যে, একদম চিপ যেমন আটকে দেয় না, ওরকম ভাবে। বুঝতে হবে ইনজাগির মতো এত বড় ট্যাকটিশিয়ানকে, এত বড় ক্যারেক্টারকে এভাবে ভোদাই বানিয়ে ছাইরা দেওয়া এত সহজ না। এবং এই ফুটবল এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ দিছে সবাইকে, ইউ have to have a philosophy, you have to believe in yourself, you have to be ready, you have to be ready about yourself only, আর কেউ না ভাই। একটা মুহূর্ত, একটা মোমেন্ট and the whole thing changes. পিএসজিকে এক সিজন আগে কেউ দেখতে পারতো না, সহ্য করতে পারতো না। Now people including myself are celebrating PSG's victory with Luis Enrique, Ousmane Dembele, Desire Doué, Achraf Hakimi, Marquinhos and every সিঙ্গল প্লেয়ার অন দ্য পিচ। প্যারিসের এই দলটাকে নিয়ে আমি বিশেষ করে কি বলবো, প্রত্যেকটা খেলোয়াড় এমন ভাবে খেলে যে মনে হয় তারা প্রাইম বার্সেলোনার ট্রাভেল উইনিং সেটআপে খেলতেছে। ভিতিনিয়া পুরো জাভির মতো খেলে। আমরা দেখি ইনিয়েস্তাকে গ্লেজ করার জন্য অনেকে জাভিকে অনেক অপমান করে, সেটা আমি একদমই সহ্য করতে পারি না। জাভি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টু এভার টাচ দ্য বল। যারা তার খেলা দেখছে তারা জানে যেভাবে তিনি কন্ট্রোল করছেন, প্রত্যেকটা প্লে মেকিং এবিলিটি দেখতে পারছিলাম আমি ভিতিনিয়ার মধ্যে। জাভি যেটা পজেস করে সেটা সবাই পারে না, এবং সেটা ভিতিনিয়া দেখাইছে। ইফ ইউ ডোন্ট এগ্রি, হি প্লেড দ্য বেস্ট ফুটবল থ্রু আউট দ্য সিজন। এবং ওকে একটা সময় রিজেক্ট বলা হয়েছে এবং হি অলসো কন্ট্রিবিউটেড টু দিস টিম। একটা নেইমারের ছোট অংশ, ডেজিরের ডুয়ে, কেউ চিন্তা করছে এই ফুটবলারটা লামিন ইয়ামালের আগে চ্যাম্পিয়ন্স লিগ ধরবে এত কম বয়সে? নো ওয়ে। ডেজিরে ডুয়ে যেভাবে খেলা দেখাইছে, যেভাবে ফুটবলকে জানান দিচ্ছে যে হি ইজ ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স টু বি দ্য গ্রেটেস্ট। আমি বলতে চাই, ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অ্যাগেন্স্ট ইন্টার মিলান, ইউ স্কোরিং 2 goals, প্লেইং লাইক এ বিস্ট, আমাকে এটা বলতেই হইতো।
আমি হাম্বল না হয়তো এখানে, বাট ইয়েস হি ইজ দ্য কন্টেন্ডার। আমি আমার কোনো তুলনা নেই এখানে। প্রত্যেকটা খেলোয়াড়ের থেকে বেশিরভাগ আমার সব থেকে বেশি আকর্ষণ, সব থেকে বেশি ভালোবাসা যার উপরে কাজ করে সেটা আশরাফ হাকিমি। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, এবং আশরাফ হাকিমি ইজ দ্য প্লেয়ার আই লাভ। এবং পুরো থ্রু আউট দ্য সিজন বেস্ট ডিফেন্সিভ পারফরমেন্স, বেস্ট অ্যাটাকিং আউটপুট, সব থেকে সেরা ক্যাম্পেইন পার করছে ফুল ব্যাক হিসেবে। অ্যান্ড ইউ ক্যানট ডিসঅ্যাগ্রি যে আশরাফ হাকিমিকে দেখে আপনার কিছু হন নাই। প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে জোয়াও নেভেস, মার্কিনিয়স, পাচো, নুনো মেন্ডেস, জাইরে এমেরি, এভরিওয়ান, রুইজ। আমি কেন একজনের কথা বলতেছি না, খাভারাৎসখেলিয়া, যাকে সাইন করা হয়েছিল জানুয়ারিতে, এবং সেই জানুয়ারি সাইনিংটা এমন খেলা দেখাইছে আফটার জয়নিং পিএসজি। ও মাই গড, শুধু অ্যাটাকিং আউটপুট না, তিনি যেভাবে ডামফ্রিজকে, বলতে চাই না কথাটা, কিন্তু যেভাবে তিনি তাকে নাস্তা নাবুদ করে দিয়েছে, ইরাডিকেট করে দিয়েছে পুরো ম্যাচ থেকে। ইউ ক্যানট ইম্যাজিন দ্যাট ফুটবল প্লেয়ার এত স্ট্রং, এত ফাস্ট, এত ইফেক্টিভ, হাই প্রেসওয়ালা প্লেয়ার, ইউ ক্যানট গেট দ্যাম। নো 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 নো। এবং পাজেলের সব থেকে বড় পিস যেটা, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মেইন ফোকাস যেটা, সেটা হচ্ছে উসমান ডেম্বেলে ফলস লাইনে খেলানো হয়েছে। এই ফলস লাইন ভিন্ন অন্যান্যদের থেকে। পিএসজি যতবার পিএসজি যেভাবে প্রেস করে, পৃথিবীর কোনো ফুটবল টিমকে আমি প্রেস করতে দেখি না এই সিজন। বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রেসিং এর মূল কর্তা ধর্তা উসমান ডেম্বেলে। উসমান ডেম্বেলে যেভাবে প্রেস করছে, প্রত্যেকটা মুভমেন্ট তিনি জিতছে, ইম্পসিবল। সমারকে কান্দায় ছাড়ছে। উসমান ডেম্বেলে প্রত্যেকটা ডিফেন্ডারকে প্রেস করতেছিল এমন ভাবে যেমন মনে হচ্ছিল তার কিছু হয়ে গেছে। হি লস্ট হিজ সামওয়ান এলম্যান, কিছু একটা হয়েছে। Usman Dembele played like a beast that he was expected to be in Barcelona, and he became that. And he's probably going to win the Ballon d'Or. I would not be surprised. কেউ পৃথিবীর কেউ সারপ্রাইজ হবে না। 50+ GA in the top 5 league. Oh my God, come on. You cannot ignore the stats, the facts, the things that are important. 68% বেশি পজিশন পিএসজি জিতছে জাস্ট বিকজ অফ দ্য প্রেসিং অফ উসমান ডেম্বেলে। এটাকে ইগনোর করা এত সহজ না, এবং সহজ হবে না। এই টিম, প্রত্যেকটা প্লেয়ার, ডোনারুমা যাই বলেন ভাই, সবাইকেই টার্ন আপ হতে আমরা দেখছি। এবং যে বেঞ্চ, আমি জানি অনেকগুলো টাকা খরচ করা হয়েছে, বাট আপ টু দ্য এন্ড, এট দ্য এন্ড অফ দ্যাট ইজ লুইস এনরিকে ম্যান হু পারফর্ম লাইক এ pure man today, the real man today. And they dominated, they've annihilated. They showed why they are the best in the Europe right now.